দর্শক, নির্বাচন ঘনিয়ে আসার প্রাক্কালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ একটা চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিয়েছে। তারা ৩০০ জনের একটা দুষ্কৃতকারীর তালিকা তৈরি করেছে। এই দুষ্কৃতকারীরা চট্টগ্রামে যেতে পারবে না, চট্টগ্রামে অবস্থান করতে পারবে না, কোনোভাবেই তাদেরকে বরদাস্ত করা হবে না, তাদেরকে কোনোভাবেই বাইরে রাখা যাবে না। যারা ভেতরে আছে তারা তো আছেই, যারা বাইরে আছে তাদেরকেও চট্টগ্রামে পেলেই ধরা হবে, গ্রেপ্তার করা হবে, কারাগারে নেওয়া হবে, এরকম একটা সিদ্ধান্ত তারা নিয়েছে। এবং বোঝাই যাচ্ছে সেখানে যে নামগুলো এসেছে সেই নামগুলো পর্যালোচনা করে বোঝাই যাচ্ছে যে এটা মূলত আওয়ামী লীগের সাবেক নেতাকর্মী, মন্ত্রী, এমপি তাদেরকেই তালিকাভুক্ত করা হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই তালিকায় মৃত ব্যক্তির নামও যেমন রয়েছে, তেমনি এই তালিকা করার সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কতটা সচেতন ছিল সেই প্রশ্ন আসতে পারে যখন আমরা দেখছি যে এই তালিকায় হিন্দু নেতা, ইসকন নেতা চিন্ময় প্রভু তার নাম রয়েছে। কারাগারে থাকা ইসকন নেতা চিন্ময় প্রভুর নাম, এই নাম দুষ্কৃতকারীর তালিকায় থাকা, এটা আবার নতুন করে ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারটা আরও উত্তেজনাকর পরিস্থিতিতে যাবে। এবং এই খবরটা যখন আমরা বাংলাদেশের গণমাধ্যমে দেখছি তখন পর্যন্ত স্পেসিফিক এই খবরটা হয়তো ভারতীয় গণমাধ্যমের দৃষ্টিগোচর হয়নি। কিছুক্ষণের মধ্যেই এটা ভারতীয় গণমাধ্যমের দৃষ্টিগোচর হবে এবং ভারতের সমস্ত গণমাধ্যম শুধুমাত্র এটাকে শিরোনাম করে খবর তৈরি করতে থাকবে। এই ব্যাপারে কি চট্টগ্রাম পুলিশ আরেকটু সচেতন হতে পারত? কাদের নাম তারা অন্তর্ভুক্ত করলো দুষ্কৃতকারী হিসেবে? চলুন একটু জেনে দেখি ৩০০ জনের তালিকাতে কারা রয়েছে, কেন সেখানে মৃত ব্যক্তির নামই বা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক। বলছিলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ একটা বেশ বড় সিদ্ধান্ত নিয়েছে। বড় সিদ্ধান্তই বলতে হয়, চাঞ্চল্যকর সিদ্ধান্তই বলতে হয়। ৩০০ জনের তালিকা করেছে এবং সেটা নির্বাচনের প্রাক্কালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের এক ধরনের উদ্বেগ রয়েছে। সেই উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত তারা নিয়েছে যে এই লোকগুলো, এই ৩০০ জন চট্টগ্রাম মহানগরীতে কিংবা চট্টগ্রাম অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। সুতরাং তাদের কোনোভাবেই মুক্ত রাখা যাবে না, তাদের কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এবং সবথেকে বড় কথা, দুষ্কৃতকারী হিসেবে এই ৩০০ জনকে চিহ্নিত করা হলো। গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন, সেখানে কয়েকজনের ছবি দিয়ে তারা শিরোনাম করেছে। সাবেক মন্ত্রী, এমপি সহ ৩৩০ দুষ্কৃতকারীকে নিষিদ্ধ করল সিএমপি, অর্থাৎ চট্টগ্রামে তারা পুরোপুরি নিষিদ্ধ। এখন চট্টগ্রামে যিনি জেলখানায় আছেন কিংবা যারা জেলখানায় আছেন, যারা চট্টগ্রামের জেলে আছে, তাদেরকে কি চট্টগ্রামের জেল থেকে অন্য চট্টগ্রামের বাইরে, যেহেতু নিষিদ্ধ করা হয়েছে, চট্টগ্রামের বাইরে অন্য কোনো জেলে পাঠিয়ে দেওয়া হবে? গণমাধ্যম কি বলছে? সেখানে বলছে যে চট্টগ্রামে ৩৩০ জন দুষ্কৃতকারীর নামে তালিকা প্রকাশ করে তাদের মহানগরী এলাকা থেকে বহিষ্কার এবং প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। এদের অধিকাংশই সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মী। এছাড়া কারাবন্দী ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং কয়েকজন পেশাদার অপরাধীর নামও তালিকায় আছে। যে তালিকায় পেশাদার অপরাধীর নাম আছে সেই তালিকায় চিন্ময় কৃষ্ণ দাস, চিন্ময় প্রভু সংক্ষেপে যিনি যে নামে পরিচিত, তার নাম অন্তর্ভুক্ত করা নতুন আন্তর্জাতিক জটিলতা তৈরি করবে কিনা সেটাই এখন দেখার বিষয়। আজকে এই ঘোষণা তারা দিয়েছে। সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে 1978 সালের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের 40, 41 ও 43 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থানরত ৩৩০ জন দুষ্কৃতকারীকে মহানগর এলাকা থেকে বহিষ্কার করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুষ্কৃতকারী দলের সদস্যদের চট্টগ্রাম মহানগরী এলাকায় প্রবেশ এবং অবস্থান নিষিদ্ধ করা হলো। মজার ব্যাপার হচ্ছে যে তারা কিন্তু জানে যে এই তালিকার বেশিরভাগই চট্টগ্রাম তো অনেক দূরের কথা, দেশেই নেই।
আবার অনেকে জেলে রয়েছেন অনেকে, তাদের নামও এখানে অন্তর্ভুক্ত করার কারণটা আসলে পরিষ্কার নয়। যে জেলে আছে সে তো জেলেই আছে, তাকে চট্টগ্রাম থেকে বহিষ্কার করা ব্যাপারটা মানে একটু কেমন যেন লাগে। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের জানমালের নিরাপত্তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তারা উল্লেখ করেছে। তবে গণবিজ্ঞপ্তি প্রকাশের পর চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেছে যৌথ বাহিনী। এর আগে চট্টগ্রাম নগরীর জামালখানে প্রেস ক্লাবের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সিএমপির তালিকায় উল্লেখিত দুষ্কৃতিকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক মেয়র আজম নাসিরউদ্দিন, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, যিনি দেশে নেই আমরা জানি, এর সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, এম এ লতিফ, নোমান আল মাহমুদ ও মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু। এদের মধ্যে ফজলে করিম ও লতিফ বর্তমানে কারাগারে রয়েছেন, বাকি কেউ কিন্তু দেশে নেই বলেই মনে হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলরদেরও নাম রয়েছে, যাদের নাম রয়েছে তাদের একেবারে নামের তালিকা দেয়া হয়েছে। এত নাম পড়ে সময় নষ্ট করতে পারছি না, তবে সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলরদের নাম রয়েছে, বেশিরভাগ কাউন্সিলরের নাম এখানে রয়েছে। কাউন্সিলরদের মধ্যে তালিকায় থাকা আতাউল্লাহ সম্প্রতি মারা গেছেন, বাকিদের অধিকাংশই বর্তমানে পলাতক আছেন। আতাউল্লাহ যিনি মারা গেছেন তার নামও এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাকেও চট্টগ্রাম থেকে বহিষ্কার করে দেয়া হলো, যাকে মহান সৃষ্টিকর্তা এই দুনিয়া থেকেই বহিষ্কার করে দিয়েছেন, তাকে চট্টগ্রামের পুলিশ চট্টগ্রাম থেকে নতুন করে বহিষ্কার করলো। এছাড়া আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান নাহিদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা হেলাল আকবর সহ অনেকের নাম রয়েছে। জুলাই আন্দোলনের সময় প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা করা সোলাইমান বাদশাহ, দেলোয়ার হোসেন ফিরোজ, এইচ এম মিঠুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই কারণে তাদের নাম রয়েছে। রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় কারাবন্দী ইসকনের সাবেক সংগঠক চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নাম দুষ্কৃতকারীর তালিকায় রয়েছে এবং আলোচিত কারাবন্দী সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরীর নামও রয়েছেন, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত, তার নামও রয়েছে। কিন্তু এখানে সবথেকে বড় কথা, আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের নাম তো থাকবেই, এটা স্বাভাবিক। আওয়ামী লীগের কাউন্সিলর যারা ছিলেন তাদের নাম তো থাকবেই, এটা তো মানে এটাকে নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসের নাম যখন থাকছে তখন প্রশ্ন জাগে যে এই ঘটনাটা কিছুক্ষণের মধ্যেই ভারতীয় গণমাধ্যমে উত্তেজনা তৈরি করবে এবং ভারতীয় গণমাধ্যম নতুন করে বাংলাদেশে মানে সংখ্যালঘু সম্প্রদায়কে এতদিন নির্যাতনের যে মানে ঘটনাগুলো তারা প্রতিনিয়ত তুলে আনছিল, এবার সংখ্যালঘু সম্প্রদায়কে বেছে বেছে দুষ্কৃতকারী হিসেবে চিহ্নিত করছে বাংলাদেশের পুলিশ, এরকম তকমা দেয় কিনা সেটা একটা দেখার বিষয়। এরই মাঝে আমরা ভারতীয় গণমাধ্যম খোঁজার চেষ্টা করেছি। ভারতীয় একাধিক গণমাধ্যমে এখন পর্যন্ত মানে যতগুলো গণমাধ্যম আছে বেশিরভাগ টপ গণমাধ্যম, সবগুলোতেই খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। এখন পর্যন্ত এই ভিডিও যখন করছি তখন পর্যন্ত এই ব্যাপারে কোনো খবর পাইনি, তবে ঘাঁটতে গিয়ে আমরা দেখেছি যে তারা যেটা ওই যে পেট্রোল পাম্পে যে ঘটনাটা ঘটেছে রাজবাড়িতে, বিএনপির এক নেতা পেট্রোল পাম্পের এক কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে মেরেছে, তেলের দাম না দিয়ে চলে যাচ্ছিল, এইরকম যে ঘটনাটা ভাইরাল হয়েছে, তারপরে তাকে অ্যারেস্ট করা হয়েছে। সেই যে যুবক নিহত হয়েছে সেই যুবক হিন্দু যুবক, এই শিরোনামে কিন্তু ভারতীয় গণমাধ্যমে খবর হচ্ছে। নর্থ ইস্ট নিউজের শিরোনামটা দেখে নিন, তারা বলছে বাংলাদেশ হিন্দু ফুয়েল স্টেশন ওয়ার্কার ক্রাউজ টু ডেথ ইন রাজবাড়ি। এই কথা যখন নর্থ ইস্ট নিউজ বলছে তখন আনন্দবাজার বলছে বাংলাদেশে ফের খুন, পেট্রোল পাম্পে যুবকের মাথার উপর দিয়ে চালিয়ে দেওয়া হলো গাড়ি, হাহাকার পরিবার, এবং ভেতরে এটাকে সংখ্যালঘু এবং হিন্দু এই ছেলে তার কথা বলা হচ্ছে এবং তার কথা বলে রিপন দাস তার নাম, বয়স 30 বছর, রিপন দাসের কথা বলে কিন্তু খবর তৈরি করা হচ্ছে। যখন এটাকেই, যেটা ইনডাইরেক্টলি সংখ্যালঘু ইস্যু,
মানে ডিরেক্ট সংখ্যালঘু নির্যাতনের ইস্যু না, কিন্তু এটা এটা একটা ঘটনা, মানে প্রভাব বিস্তার করতে যাওয়া, সে সংখ্যালঘুর সম্প্রদায়ের এই কারণেই তাকে মারা হয়েছে, আমার মনে হয় না যে ব্যাপারটা সেরকম ঘটেছে। কিন্তু সেই ঘটনাটাকেই যেহেতু তারা মানে মার্কার পেন দিয়ে হাইলাইট করছে যে এটা সংখ্যালঘু নির্যাতনের আর একটা ঘটনা, তখন চিন্ময় কৃষ্ণ দাসকে যখন আপনি দুষ্কৃতকারী হিসেবে মানে একেবারে কি বলবো যে নামধারী অপরাধীদের তালিকায় নিয়ে আসছেন, যারা একেবারে ডাকাত, চোর, ডাকাত, বদমাশ এরকম যা মানে যারা রয়েছে তাদের তালিকায় যখন আপনি চিন্ময় কৃষ্ণ প্রভুর নাম নিয়ে আসছেন, তখন সেটা কিভাবে ভারতীয় গণমাধ্যম দেখে এবং এটা ইন্টারন্যাশনাল গণমাধ্যমে কিভাবে এই নিউজটাকে ট্রিট করা হয়, সেটাই এখন দেখার বিষয়। আমাদের অন্তত এটুকু প্রত্যাশা থাকবে যে চট্টগ্রাম মহানগর পুলিশ যে সিদ্ধান্তটা নিল, সেই সিদ্ধান্তটাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক ইস্যু আবারও চাঙ্গা যেন না হয়, তাতে করে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও বেশি উত্তপ্ত হতে পারে, যেটা আমাদের কারোরই কোনোভাবেই কাম্য নয়। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের।